স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আগের ক্লাসে আমরা পড়েছিলাম ওজোন স্তর ধ্বংসের পেছনে NO2 এবং CFCর ভূমিকা। তারপরে পড়েছিলাম ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। ওজোন স্তর ধ্বংস হলে কি কি প্রভাব প্রকৃতির উপর পড়বে সেসব নিয়ে আমরা পড়েছিলাম। আজ আমরা পড়ব কি না এর লাস্ট অংশ গ্রিন হাউস এফেক্ট, সেই সাথে আমরা পড়ব শক্তির যথার্থ ব্যবহার। ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট কি কিভাবে গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হয়, সেই সাথে আমরা পড়ব গ্রিন হাউস এফেক্টের প্রভাব। গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টটা কি না, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে ভূপৃষ্ঠে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠকে কেন্দ্র করে কি কি গ্যাস আছে না ওজোন, আগের ক্লাসে আমরা জেনেছি কি ওজোন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, মিথেন, এই সমস্ত গ্যাস, এই সমস্ত গ্যাস কি না সূর্য থেকে যে ধরনের ছোট তরঙ্গের রশ্মিগুলো আসে, সূর্য থেকে যে ধরনের ছোট তরঙ্গের রশ্মিগুলো আসে, এনার্জি আর ওয়েভ একে অপরের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়, ইনভার্সলি প্রপোর্শনাল। ই ভেরিজিয়াস 1/λ, ই ভেরিজিয়াস 1/λ। যে আলোক রশ্মির শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, এবং ভাইস ভার্সা, উল্টোটা। ঠিক আছে, এবার সূর্য থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে সমস্ত রশ্মিগুলো পৃথিবীতে আসে, এরা কি করে তাদেরকে আসতে দেয়, এই সমস্ত গ্যাসগুলো তাদেরকে আসতে দেয়। কিন্তু ভূপৃষ্ঠ এবার কি না এই রশ্মি আসার পর এবার ভূপৃষ্ঠ অ্যাবজর্ব করবে, শোষিত করবে ওই ধরনের রশ্মিগুলো। রশ্মিগুলো শোষিত হওয়ার পর যখন বিকিরণ করবে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে যখন বিকিরণ হবে তখন কি কিছু পরিমাণ অ্যাবজর্ব হওয়ার ফলে তাদের এনার্জি কমে যাবে, ফলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। এই যে সেই জন্য দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের যে সমস্ত রশ্মি বিকিরণ করবে ভূপৃষ্ঠ, সেগুলা কি হয় না মহাশূন্যে আর ফিরে যেতে পারে না। কেন পারে না না এই বিকিরিত রশ্মির কিছু অংশ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়। এই বিকিরিত রশ্মি এর ফলে কি না এই বিকিরিত রশ্মি কেন পারে না, কেন না এখানে এনার্জি কমে গেছে, ওয়েভলেন্থ বেড়ে গেছে, সেই জন্য পারে না, ভেদন ক্ষমতা খুবই কম। এর ফলে কি হয় না এই বিকিরিত রশ্মির কিছুটা গ্যাসীয় মণ্ডল দ্বারা অ্যাবজর্ব বা শোষিত হবে, এবং বাকি অংশ কি ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে থেকে যাবে। এর ফলে বায়ুমণ্ডল কি উত্তপ্ত হবে, এর ফলে বায়ুমণ্ডল কি হবে না উত্তপ্ত হবে, এর ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হবে, বায়ুমণ্ডল উত্তপ্ত হবে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে বলা হয় কি না গ্রিন হাউস ইফেক্ট। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে কি বলা হয় না গ্রিন হাউস ইফেক্ট। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে কি বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টটা তাহলে কি না পৃথিবীর বায়ুমণ্ডলকে ঘিরে ওজোন, জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, আগের দিন এগুলো আমরা পড়েছি আগের ক্লাসে। এগুলা কি হয় না সূর্য থেকে যে ধরনের, সূর্য তো পড়ছে, আগের দিন আমি বলছিলাম সূর্য পড়ছে, ওখান থেকে ক্ষতিকর রশ্মি যেমন আছে কিছু রশ্মি যা আমাদের ক্ষতি করে না, সেই ধরনের রশ্মিগুলো আছে। এর মধ্যে যে রশ্মিগুলো এনার্জি বেশি, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, তারা কি হয় না পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এরপর এর ফলে কি হয় না পৃথিবীর বায়ুমণ্ডল কিছুটা অ্যাবজর্ব হবে এবং সেই সাথে ভূপৃষ্ঠ অ্যাবজর্ব করবে এই আলোক রশ্মি। এরপর যখন ওই রশ্মি যখন
পৃথিবী পৃষ্ঠ দ্বারা বিকিরণের মাধ্যমে ফিরে যাওয়ার চেষ্টা করবে, তখন কি না তখন তাদের এনার্জি কমে যাওয়ার জন্য, কারণ ওয়েভলেন্থ বেড়ে গেছে, এনার্জি কমে যাবে। এনার্জি কেন কমে যাবে না কিছু পরিমাণ শোষিত হয়েছে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল দ্বারা, এর ফলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। তার ফলে কি হয় না এই বিকিরিত রশ্মিগুলো বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো কি হয় মহাশূন্যে ফিরে যেতে পারে না। এর ফলে কি হয় না এর ফলে বিকিরিত রশ্মির কিছুটা গ্যাসীয় বা আমাদের যে বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডল দ্বারা শোষিত হবে এবং বাকি অংশ কি হয় বাকি অংশ ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে থেকে যাবে। এর ফলে কি হয় না বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডল সংলগ্ন উত্তপ্ত হতে শুরু করবে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে বলা হয় কি গ্রিন হাউস এফেক্ট। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে কি বলা হয় গ্রিন হাউস এফেক্ট। ভূপৃষ্ঠকে ঘিরে থাকা গ্রিন হাউস এফেক্ট গ্যাসগুলো কি কি না গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যার পরিমাণ সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড যার পার্সেন্টেজ কত না 50%। এখানে প্রশ্ন পড়ে যে প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম লিখো, এরকম প্রশ্ন আছে। প্রধান গ্রিন হাউস গ্যাসটি কি এমসিকিউ হিসেবে খুব ইম্পর্টেন্ট। এছাড়া আছে মিথেন, মিথেন যা 19% আছে মিথেন। এরপর কি সিএফসি, O3 জল ইত্যাদি। এরপর আমরা কি পড়বো না বিশ্ব উষ্ণায়ন। এরপর আমরা পড়বো কি না বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি না বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী যে গ্যাসগুলো দায়ী, এই গ্যাসীয় উপাদানগুলির পরিমাণ ক্রমশ দিনের পর দিন বাড়ছে। এর ফলে কি হয় গ্রিন হাউস প্রভাব বেড়ে গিয়ে বায়ুমণ্ডল তথা পৃথিবীর গড় উষ্ণতা গ্র্যাজুয়ালি বা ক্রমশ কি হয় বৃদ্ধি হচ্ছে। এই ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট কারণ এবং বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস এফেক্টের ফল, রেজাল্ট। বুঝতে পেরেছ? তাকে কি বলা হয় না গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ছে, 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পাচ্ছে। আবার বিশ্ব উষ্ণায়নে বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে প্রভাব কি, এর ইফেক্ট বা প্রভাব গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কি না গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হবে না এর ফলে 2000 গণনা করে দেখা গেছে যে যদি এইভাবে টেম্পারেচার বা উষ্ণতা দিনের পর দিন বাড়তে থাকে তাহলে 2050 সালের দিকে 2050 সালের দিকে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গিয়ে পৃথিবীর গড় তাপমাত্রা বর্তমানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর এভারেজ টেম্পারেচার। এই গড় তাপমাত্রা বেড়ে কি হবে 2 থেকে 4% বৃদ্ধি পাবে। 2 থেকে 4% বৃদ্ধি পাবে। 2 থেকে 4% বৃদ্ধি পাবে পৃথিবীর গড় উষ্ণতা বা তাপমাত্রা কি হবে 2 থেকে 4% বৃদ্ধি পাবে। সমুদ্রপৃষ্ঠে সমুদ্রের জলে কার্বন ডাইঅক্সাইড শোষণ ক্ষমতা কমে যাবে। গবেষক ডেনিস মার্ফি উনি একটা
মতবাদ দিয়েছেন যে উনার মতে এই যে উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে কি হবে না 44% এই উচ্চ উষ্ণতা গড় উষ্ণতা বেড়ে যাওয়ার পর 2 থেকে 4% উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে প্রায় 44% স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। 44% স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। সেই সাথে কি না 23% 23% প্রজাপতি মতো যে পাখিগুলো আছে সেগুলো কি বিলুপ্ত হয়ে যাবে। এর ফলে কি না এর ফলে আমাদের যে একটা সার্কেল সেই সার্কেল বাস্তুতন্ত্রের যে চক্র এই চক্র কি বিঘ্নিত ঘটবে। এছাড়া কি গ্লোবাল ওয়ার্মিং এর ফলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি বিভিন্ন রকম প্রাকৃতিক যে ধরনের বিপর্যয় সাইক্লোন টর্নেডো এইগুলো কি হবে না এইগুলোর গতি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং বনভূমি একসময় কি নষ্ট হতে শুরু করবে। এবার গ্রিন হাউস এফেক্ট কমানোর উপায় কি? গ্রিন হাউস এফেক্ট কমানোর উপায় গ্রিন হাউস প্রভাব কমানোর উপায়, কারণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কে দায়ী? গ্রিন হাউস প্রভাব। এবার গ্রিন হাউস প্রভাব কমানোর উপায় গ্রিন হাউস প্রভাব ইফেক্ট কমানোর উপায় কিভাবে গ্রিন হাউস প্রভাব কমাবে? 1 নম্বর কি না আমাদের বেশি করে জীবাশ্ম জ্বালানি, কিছুক্ষণ পর আমরা পড়বো জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি। জীবাশ্ম জ্বালানি কি ব্যবহার অনেকাংশে কমাতে হবে যাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে। 2 নম্বর কি না 2 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তি, যেমন কি না সৌরশক্তি, অপ্রচলিত শক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদির ব্যবহার আমাদের বাড়াতে হবে। 3 নম্বর পয়েন্ট কি না বনভূমি রক্ষা করতে হবে। 4 নম্বর যে ফ্রেয়ন বা সিএফসি ইত্যাদি গ্যাসগুলোর ব্যবহার আমাদেরকে 50% কমাতে হবে। শিল্প বা কলকারখানা থেকে যে ধরনের দূষণ গ্যাস বেরিয়ে আসে ওইগুলো কি এর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন রকম ভেহিকেল থেকে যে ধরনের গ্যাসগুলো তৈরি হচ্ছে সেই ভেহিকেল গাড়ি বা মোটর গাড়ি যথেষ্ট ব্যবহার কমাতে হবে। এই ধরনের স্টেপ নিতে হবে। এবার গ্রিন হাউস ইফেক্টের কমানোর উপায়গুলো জানলাম যে গ্রিন হাউস ইফেক্টের এর ফলে এর সুফল বা এর ফলে কোনো কি কিছু অ্যাডভান্টেজ বা এমন কোনো সুযোগ সুবিধা আছে যে গ্রিন হাউস ইফেক্টের ফলে যে পৃথিবীর কিছু প্রভাব যা হচ্ছে মানব জাতিতে সুফল বয়ে আনবে, সেই জন্য আমরা কি করবো না গ্রিন হাউসের প্রভাবে সুফলগুলি কি কি আছে দেখো। সুফলগুলি কি কি আছে? গ্রিন হাউস ইফেক্টের সুফল গ্রিন হাউস ইফেক্টের সুফল আছে। কতগুলি সুফল আছে, যেমন দেখো যে গ্রিন হাউস গ্যাসগুলি যদি না থাকতো তাহলে পৃথিবীর গড় উষ্ণতা কি কত দাঁড়াতো না পৃথিবীর গড় উষ্ণতা -23 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো। এই উষ্ণতায় কি হয় না এই উষ্ণতায় জীবজগতের অস্তিত্ব বা জীবজগতের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব বা অনুকূল নয়। এরপর কি না এর ফলে যে গ্রিন হাউস ইফেক্টের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা কত এসে দাঁড়িয়েছে না পৃথিবীর গড় তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে কত হয়েছে না 15 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে, যা কি জীবজগতে বেঁচে থাকার জন্য সহায়ক। বুঝেছো গ্রিন হাউস ইফেক্টের সুফল, অর্থাৎ এখান থেকে কি জানলাম যে গ্রিন হাউস ইফেক্ট পুরোপুরি কমানো যাবে না, আবার গ্রিন হাউস ইফেক্ট যে পুরো একটা সীমার বাইরে যেন না যায় আর প্রভাবটা যেন চারদিকে ছড়িয়ে পড়ে, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আমাদের সবকিছু
কন্ট্রোল করতে হবে। তাহলে কি না জীব জগতের পক্ষে হোক বা প্রকৃতির পক্ষে খুবই একটা সমতা বা ব্যালেন্স বজায় থাকবে। এরপর লাস্ট যেটা আমরা পড়বো সেটা কি না সেইটা হচ্ছে শক্তির যথার্থ ব্যবহার। আমাদের লাস্ট টপিক এই অধ্যায়ে শক্তির যথার্থ ব্যবহার। শক্তির যথার্থ ব্যবহার। শক্তির যথার্থ ব্যবহার। এই অধ্যায়ে দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা প্রথম করেছি কি না বায়ুমণ্ডল, দ্বিতীয় হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার। শক্তির যথাযথ ব্যবহার। শক্তির যথাযথ ব্যবহার। এখানে ওই ধরনের শক্তিগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলা কি না যেগুলা হচ্ছে প্রকৃতি আমাদের দেয়, অর্থাৎ তোমার কি না অপ্রচলিত শক্তি। ফার্স্ট আমরা পড়ব কি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি না জীবাশ্ম জ্বালানি আমরা ভূগোলে জীবাশ্ম জিনিসটা কি পড়েছি। জীবাশ্ম জ্বালানি কি না প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে আছে। এবার লক্ষ লক্ষ বছর ধরে সেগুলো ভূ অভ্যন্তরে যে চাপ এবং অত্যাধিক চাপ এবং তাপের সংস্পর্শে সেই সাথে ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে ক্রমশ ওইগুলো কি হয় পরিবর্তিত হয়ে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কি হয় না কয়লা পেট্রোলিয়াম ও কি না ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি কি জ্বালানিতে রূপান্তরিত হয়। এইসব জ্বালানিগুলোকে কি বলা হয় না জীবাশ্ম জ্বালানি। 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 এবার জ্বালানি আছে মানে এ একটা নির্দিষ্ট তাপ উৎপাদন করার ক্ষমতা বা পাওয়ার আছে। এবার যে সমস্ত জ্বালানি তাপ উৎপাদন করার বা উৎপাদিত তাপের পরিমাণ কম বা বেশি সেদিক দিয়ে আমরা একে কি বলবো না তাপন মূল্য। সেটা আমরা কি বলবো না তাপন মূল্য। তাপন মূল্য। তাপন মূল্যটা কি না তাপন মূল্য হচ্ছে যে কোনো জ্বালানি এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় এটা কি পার কেজি। ধরো 1 কেজি খড় বা 1 কেজি কাঠ পোড়ালে যে তাপ উৎপন্ন হবে যদি আমি 1 কেজি তুলো বা 1 কেজি তোমার অন্য কিছু পোড়াই আলাদা তাপ উৎপন্ন হবে। সেই উৎপাদিত তাপের যে পরিমাণের উপর ভিত্তি করে যে আলাদা আলাদা হচ্ছে কি বলা হয় কি না তাপন মূল্য। অর্থাৎ এই 1 কেজিটা সম্পূর্ণ দহন করতে হবে এসটিপিতে। সম্পূর্ণ দহন করার ফলে যে তাপটা উৎপন্ন হবে তাকে কি বলা হয় না ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক মান। এরকম কি না জুল পার কেজি, ক্যালোরি পার কেজি বা কিলো জুল পার কেজি, ক্যালোরি পার ঘনমিটার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এরপর যেটা আমরা বলবো সেটা কি না সেটা হচ্ছে পেট্রোলিয়াম বা আচ্ছা যেমন এখানটায় খুব সুন্দর করে যদি কয়লা আমরা নিচু ক্লাসে পড়েছি যে কয়লার প্রকারভেদ। কয়লা 4 প্রকারের অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এটা কার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে কয়লাকে না কার্বনের উপর ভিত্তি করে। কার্বন সব থেকে বেশি থাকে কোথায় না অ্যান্থ্রাসাইটে 90 থেকে প্রায় 98% কার্বন থাকে। এবার কার্বন যত বেশি পরিমাণ থাকবে তার তাপন মূল্য তত বেশি হবে। বিটুমিনাস
83 থেকে 93, লিগনাইট 70 থেকে 71, 72 এরকম। পিট সব থেকে কম পরিমাণে কার্বন থাকে পিটে, পিট কয়লাতে প্রায় 55 থেকে 60%, 55 থেকে 60% থাকে। এর ফলে কি না তাপ উৎপাদন করার ক্ষমতা বা তাপন মূল্য পার কেজিতে কম বেশি হবে, অ্যান্থ্রাসাইডে সব থেকে বেশি হবে, পিটে সব থেকে কম হবে। আচ্ছা, এরপর পেট্রোলিয়াম থেকে যে ধরনের প্রাপ্ত জ্বালানি তাপন মূল্য, সেগুলো যদি আমি বলি তাহলে কি না ভূগর্ভ থেকে যে তরল জ্বালানি রূপে তোলা হয় তাকে আমরা কি বলবো না পেট্রোলিয়াম। এবার পেট্রোলিয়ামকে আংশিক পাতন, ক্লাস 9-এ আমরা পড়েছি, পেট্রোলিয়ামকে আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে, পেট্রোলিয়ামকে আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে, আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয় না এই অপরিশোধিত বা অশোধিত পেট্রোলিয়ামের অন্তর্গত বিভিন্ন যৌগকে পৃথক পৃথক করে জ্বালানি রূপে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখান থেকে কি না যেমন আছে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস যাকে আমরা কি বলি না সিএনজি, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, এই জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কি না জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি, যে জীবাশ্ম জ্বালানি অধিকতর ব্যবহারে কি হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, CO2, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো কি হয় না এগুলো হচ্ছে অধিকতর উৎপন্ন হয়, এর ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটবে। কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি, কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমাদের কি না মজুদ রাখতে হবে, যাতে সীমিত ব্যবহার দ্বারা কিছুটা সময় ব্যবহার করা, যখন যদি আমাদের নবীকরণ যে ধরনের নবীকরণযোগ্য যে ধরনের শক্তি, যে ধরনের শক্তিগুলো সেই ধরনের শক্তিগুলো আমাদের ব্যবহার বাড়াতে হবে। এটা কিসের মাধ্যমে না এই ধরনের কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমাদের স্টোরেজ করে রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো সেটা কি না সেটা হচ্ছে কি না কয়েকটা অপ্রচলিত বা বিকল্প শক্তি, এটা অপ্রচলিত বা বিকল্প শক্তি। অপ্রচলিত বিকল্প শক্তি কি আছে না সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, জ্বর ভাটা শক্তি, এগুলা কি না এগুলা হচ্ছে প্রকৃতি থেকে সৃষ্ট হয়, এখানে কোনো কৃত্রিম ভাবে কোনো কিছু করার দরকার নেই। এগুলা কি না এগুলোর মাধ্যমে যে ভবিষ্যতে যখন আমাদের সূর্য থেকে বা কয়লা থেকে যখন কয়লা যখন অফুরন্ত যখন ফুরিয়ে যাবে বা সূর্যের তাপ যখন কমে যাবে বা একসময় যখন সূর্যে থাকবে না তখন এই ধরনের শক্তিগুলোর ব্যবহার আমাদের জানতে হবে। সৌরশক্তি, সৌরশক্তি বা সৌরশক্তির ব্যবহারটা আমাদের বেশি পরিমাণে করতে হবে, কেন সৌরশক্তির ব্যবহার বেশি পরিমাণে করতে হবে না কয়লা তো একসময় আমাদের কি অফুরন্ত বা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দিন দিন কমতে থাকবে, সেই জন্য কি সৌরশক্তির ব্যবহার জানতে হবে, বিভিন্ন রকম সোলারের মাধ্যমে হ্যান্ডেলের মাধ্যমে করতে হবে। আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো সেটা কি বায়োগ্যাস। বায়োগ্যাস এখান থেকে ততটা বেশি প্রশ্ন পড়ে না, শুধুমাত্র জাস্ট জানার জন্য একটু তোমার রিডিং পড়ে নিবে, ওখান থেকে বানিয়ে যেটা লিখবে ওটাই হবে মোটামুটি, তত বেশি পড়ে না। এই অধ্যায় থেকে 4 মার্ক আছে, 2 মার্ক হচ্ছে এমসিকিউ আর 2 মার্ক একটাই 2 মার্কে পড়বে, সেটা হচ্ছে লং প্রশ্ন হিসেবে পড়বে। এরপর কি না বায়ো বায়োমাস শক্তি, বায়ো বায়ো বায়োমাস বায়োমাস শক্তি নাম খুবই জটিল, কিন্তু আদৌ কিছুই নয়, জিনিসটা খুবই সহজ এবং সরল। যে কাঠ পাতা বা আখের ছিবড়া বা ধানের তুষ, গোবর ইত্যাদি আমরা যে জ্বালানি হিসেবে ব্যবহার করি এদেরকে কি বলা হয় না এদেরকে বলা হয় বায়োমাস, আর কোনো কিছুই নয়। কাঠ পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদি গুলোকে যে আমরা জ্বালানি হিসেবে দৈনন্দিন জীবনে জ্বালানি হিসেবে ব্যবহার করি এদেরকে কি বলা হয় না বায়োমাস। এদের কি হলো বায়োমাস। আর বায়োগ্যাস কাদেরকে বলবো, বায়োগ্যাস, 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 বায়োগ্যাস কি না গৃহস্থ বা শিল্পজাত বা কৃষিজাত জৈব আবর্জনা
জৈব আবর্জনা এগুলো কি হয় না বায়ু নিরুদ্ধ একটা পাত্রে রেখে মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে সাহায্যে পচন ঘটিয়ে যে গ্যাস উৎপাদন করা হয় তাকে কি বলা হয় না বায়োগ্যাস। আর এই প্রক্রিয়াকে বলা হয় এই প্রক্রিয়াকে বলা হয় মিথেনোজেনেসিস। আচ্ছা, বায়োগ্যাসের প্রধান বা মূল যে গ্যাসটা এখান থেকে উৎপন্ন হয় সেটা কি না মিথেন গ্যাস। এমসিকিউ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। মিথেন গ্যাস মূলত মিথেন গ্যাস এই পদ্ধতির মাধ্যমে উৎপন্ন হয়। তাই এই পদ্ধতিকে কি বলা হয় না জৈব মিথেন উৎপাদন বলা হয়। জৈব মিথেন উৎপাদন। মিথেন বায়োগ্যাসের প্রধান যে উপাদানগুলি সব থেকে বেশি থাকে মিথেন। এর সাথে কার্বন ডাই অক্সাইড থাকে কত না 35 থেকে 44%। সামান্য পরিমাণ হাইড্রোজেন থাকে এবং জলীয় বাষ্প থাকে। ঠিক আছে, আজ এতটাই পর্যন্ত থাকুক। বাদ বাকি আর একটাই টপিক আমাদের বাকি আছে, কয়লা খনি মিথেন থেকে কিভাবে আমরা মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে আমরা বের করব। ওখান থেকে ছোটখাটো প্রশ্ন, শর্ট প্রশ্ন গুলি খুবই পড়ে, যেমন ফায়ার আইস বা আগুনে বরফ, বা মিথেন হাইড্রেটকে ভবিষ্যতে বিকল্প জ্বালানি রূপে কেন আমরা গণ্য করব, এই সমস্যা। ঠিক আছে, যদি কেউ বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।